হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের উত্তরবঙ্গের বনভূমির সংকট টপিকটাকে নিয়ে আলোচনা করব। বলছে উত্তরবঙ্গের মানে পশ্চিমবঙ্গের যে উত্তর পার্টটা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এইসব জায়গাগুলো ডুয়ার্স এবং তরাইয়ের বনভূমিতে শাল, গামার, ওদাল, খয়ের, শিশু, আমলকি এবং উঁচু পাহাড়ের ঢালে রোডোডেনড্রন, পাইন প্রভৃতি নানান গাছ চোখে পড়ে। গাছগুলোর নাম মনে রাখতে হবে। ডুয়ার্স এবং তরাইয়ের বনভূমিতে কী কী দেখা যায়? শাল দেখা যায়, গামার দেখা যায়, ওদাল দেখা যায়, খয়ের দেখা যায়, শিশু দেখা যায়, আমলকি দেখা যায়। শিশুটা এক ধরনের গাছ, কিন্তু কারোর শিশু নয়, এটা শিশু গাছ। এবং উঁচু পাহাড়ের ঢালে মানে পাহাড়ের যে ঢালটা আছে সেখানে রোডোডেনড্রন, কী নাম? রোডোডেনড্রন এবং পাইন প্রভৃতি নানান গাছ চোখে পড়ে। আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশ থেকে ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপির বন তৈরি করা হয়েছে। কত বছর আগে? 100 বছর আগে। কি গাছ? ধুপি গাছ। কি গাছ? ধুপি গাছ। ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ঢালে ধুপির বন তৈরি করা হয়েছে। ডুয়ার্স এবং তরাইতেও এরকম অনেক জায়গাতে মানুষের তৈরি শাল বা সেগুনের বন আছে। ডুয়ার্স এবং তরাইতে এরকম অনেক জায়গাতে মানুষের তৈরি শাল বা সেগুনের বন আছে। মানুষের তৈরি এইসব বন প্রাকৃতিক বনাঞ্চল কেটেই তৈরি হয়েছে। চা বাগানের জন্য প্রাকৃতিক বনাঞ্চলের অনেকটাই সংকুচিত, মানে চা বাগান তৈরি করার জন্য অনেক মানুষই অনেকটা প্রাকৃতিক বনাঞ্চলকেই কেটে সাফ করে দিয়েছে। উত্তরবঙ্গের বনভূমি সংলগ্ন চা বাগানে কিংবা অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি এলাকায় ঘুরলে প্রায় চিতাবাঘ হানার কথা শোনা যায়। তো চিতাবাঘ হানা দেবে না? তুমি ওর ঘরদোর সব নষ্ট করে দিচ্ছ, ও ছেড়ে দেবে তোমাদেরকে? প্রাকৃতিক খাদ্যের অভাবে চিতাবাঘের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে গেছে। এদের প্রাকৃতিক খাদ্য কি? এদের প্রাকৃতিক খাদ্য হলো নানান ধরনের তৃণভোজী প্রাণী, যেরকম ছোট ছোট হরিণ, বুনো ছাগল, খরগোশ, বুনো মোরগ, ময়ূর, এইগুলোকে চিতাবাঘরা খায়। আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের পর এরা জঙ্গলের ধারে গ্রামের সীমানা থেকে প্রায়ই ছাগল তুলে নিচ্ছে, গরু মোষের বাচ্চা তুলে নিচ্ছে, হাঁস মুরগি তুলে নিচ্ছে। এত দিনকাল খারাপ এসেছে ওকে কুকুর তুলে খেতে হচ্ছে। কুকুর ধরতেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এর সামগ্রিক পরিণতি হলো চিতাবাঘ মানুষের সংঘাত। যখন এগুলো কাউকে পাচ্ছে না তখন চিতাবাঘ মানুষের দিকে হামলা করছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানুষরা চিতাবাঘের খাবার নয়। তোমরা নিজেরাই ওর খাবার দাবার সব কিছু নষ্ট করে দিয়েছো, তাই ও বলেই দিয়েছে যে আমি যখন খাবার পাবো না তোমাদেরকেই খেয়ে নেবো। ঠিকই করেছে। চা পাতা তুলতে গিয়ে ঝোপে ঝাড়ে থাকা চিতাবাঘের আক্রমণের মুখোমুখি হচ্ছে চা শ্রমিকেরা। অনেক সময় বিষ প্রয়োগে বা মরণফাঁদ তৈরি করে চিতাবাঘদের মেরে ফেলা হচ্ছে। এই জন্যই আমাদের দেশে এখন চিতাবাঘের এত কমতি হয়ে গেছে, প্রায় লুপ্ত হয়ে গেছে, বেশি দিন নেই আর। গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল ও জলার তৃণভূমি আয়তনে ক্রমশ সংকুচিত হয়ে আসতে থাকায় ও মানুষের বসতি বেড়ে উঠতে থাকায় উত্তরবঙ্গের বনভূমিতে থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে। একশৃঙ্গ গন্ডারটা একটা রেয়ার গন্ডার, ঠিক আছে? সাধারণত গন্ডারদের দুটো শিং থাকে, একটা সামনের দিকে বড় আর ঠিক তার পেছনে একটা ছোট্ট মতো শিং থাকে। কিন্তু এই সমস্ত যে গন্ডারগুলো তাদের একটাই শিং থাকে, তাই এদের স্পেশালি নাম করা হয়েছে একশৃঙ্গ গন্ডার। এরা উত্তরবঙ্গের বনভূমিতে থাকে, কিন্তু এদেরও অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে উঠেছে। বিপন্ন মানে লুপ্ত প্রায় হয়ে উঠেছে। বন কেটে হাতির যাতায়াতের পথে রেললাইন বসানো ও জনবসতি গড়ে ওঠায় উত্তরবঙ্গের বনভূমির আরেক সংকট হলো মানুষ হাতি সংঘাত। উত্তরবঙ্গে ইদানিং ট্রেনে কাটা পড়ে অনেক হাতি মারা যাচ্ছে, কারণ হাতিরা সবাই দলে বলে একটাই রাস্তা দিয়ে চলে। এটা মানুষের দোষ যে সেই রাস্তাগুলোকে আগে আইডেন্টিফাই না করে সেই রাস্তাগুলোর গাছগুলোকে কেটে দিয়ে সেখান থেকে ট্রেন লাইন খুলে দিয়েছে। হাতিরা নিজেদের অ্যাজ ইউজুয়াল রাস্তা দিয়ে যায়, কিন্তু ওরা জানে না যে এইবারে ট্রেন লাইন ফেলে দিয়েছে। হঠাৎ করে ওদেরকে একটা বড় গাড়ি এসে মেরে দিল, ওদের প্রাণটা চলে গেল। ওরা বুঝতেও পারলো না ওদের সাথে হলোটা কি। এগুলো খুব খারাপ লাগে, এগুলো সত্যি ভাবনা চিন্তারই বিষয়। আর আমাদের মতো শিক্ষিত যুব সমাজ যদি এটা নিয়ে না ভাবে, তাহলে মনে হয় না এটা নিয়ে আর কেউ ভাববে বলে।
তারপরে বলছে হাতির দল তখন নানান দিকে ছড়িয়ে পড়ে, ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত শুরু হয়ে যায়। ব্যাস, ওরাও রেগে গেছে। ওদের কোন হাতিদেরও তো বউ বাচ্চা থাকে না, কোনো হাতির বউকে তুমি মেরে দিলে ট্রেনের তলায়, তো হাতিটা ছেড়ে দেবে? ও তোমাকে সে গুটিয়ে দেবে ভালো মতো। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে শাল সেগুনের অরণ্য দেখা যায়, সেখানেও প্রায় দলমা পাহাড় থেকে হাতিরা নেমে আসে। কি পাহাড়? দলমা পাহাড়। কি পাহাড়? দলমা পাহাড়। তার জঙ্গলে ফিরে না গিয়ে জনবসতি এলাকায় দীর্ঘ সময় থাকার ফলে একই সমস্যা দেখা যাচ্ছে। এই হলো আমাদের উত্তরবঙ্গের যে বনভূমির ওপরে যে সংকটগুলো, সেগুলো আমরা ডিসকাস করলাম। এবার আরেকটাও আমাদের পশ্চিমবঙ্গের একটা আছে, উত্তরবঙ্গের বনভূমি যেরকম একটা মেন বনভূমি, সেরকম আমাদের ম্যানগ্রোভ বনভূমিটা, সেটাও একটা মেন বনভূমি। এটা আমাদের সাধারণত সুন্দরবন এলাকাটার দিকে, মানে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ প্রান্তটা সেই দিকটাতে থাকে। বলছে ম্যানগ্রোভস বনভূমি ও বর্তমানের সংকট। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে জোয়ারভাটা প্লাবিত অঞ্চলে শ্বাসমূলযুক্ত, শ্বাসমূল হচ্ছে এইগুলো, মাটি থেকে মূল উঠে এসেছে ওপরের দিকে। কারণ এইখানের তো লবণাক্ত মাটি, তো এই মাটিটা যেটা দেখছো এটা লবণাক্ত মাটি। এই মাটির তলা থেকে জল যদি সে টানে, তাহলে কিন্তু সেই জলে অক্সিজেনটার থেকে বেশি নুন পাবে। তো এত নুন ওরা যদি ওদের শরীরে চলে যায়, গাছগুলো বাঁচতে পারবে না, মরে যাবে। তাই জন্য এদের যে মূলটা, সেটা বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য মাটি ভেদ করে ওপরের দিকে উঠে আসে। যেহেতু শ্বাস নেওয়ার মতো কাজ করছে, তাই এই মূলগুলোকে আমরা কি বলি? শ্বাসমূল বলি। কি মূল বলি? শ্বাসমূল বলি। এগুলো শুধুমাত্র এই ম্যানগ্রোভস বনভূমিতেই দেখা যায়। কোথায় দেখা যায়? শুধুমাত্র ম্যানগ্রোভস বনভূমিতে দেখা যায়। যে বিশেষ উদ্ভিদ সমষ্টি চোখে পড়ে, তারা মিলেমিশে ম্যানগ্রোভস অরণ্য বা বাদাবন তৈরি করেছে। ম্যানগ্রোভস অরণ্যকেই আমরা বাদাবনও বলে থাকি। তোমাদের পরীক্ষায় যদি বাদাবন লিখে চলে আসে, তাহলে ভেবে নিও না অন্য কিছু সিলেবাসের বাইরে দিয়ে দিচ্ছে। ম্যানগ্রোভস অরণ্যকেই আমরা বাদাবনও বলে থাকি। এই বনের উদ্ভিদেরা বেঁচে থাকার জন্য নানান কৌশল অবলম্বন করে। এই বনের বাইন, পশুর, কেওড়া, গড়ান, কি কি গাছ? একটা হচ্ছে বাইন, একটা হচ্ছে পশুর, একটা হচ্ছে কেওড়া, একটা হচ্ছে গড়ান প্রভৃতি উদ্ভিদের নিচের অংশ জোয়ারের সময় দিনে দুবার জলে ঢেকে যায়। তো যখন তারা জলে ঢেকে যাচ্ছে, তারা কি করে শ্বাসটা নেবে? শ্বাসমূল আছে বলে, মাটির ওপর থেকে যেহেতু উঠে এসেছে, তাই শ্বাস নিতে পারছে। মাটির সূক্ষ্ম ছিদ্রগুলো কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে, তাই এইসব উদ্ভিদের মূল থেকে মাটির ওপরে অসংখ্য শ্বাসমূল বেরোয়। কনসেপ্ট ক্লিয়ার? আবার কোনো ম্যানগ্রোভ যাতে জোয়ার ভাটার স্রোতের টানে উপড়ে না যায়, তার জন্য ঠেসমূল ব্যবহার করা হয়। এই দেখো, এটা দেখতে পাচ্ছো, গাছের যে ওপরে কাণ্ডের জায়গা থেকেই মূল বেরোনো শুরু হয়ে গেছে, এবং সেটা মাটির সাথে গিয়ে গাছটাকে ঠেস দিয়ে রেখেছে যাতে গাছটা পড়ে না যায়, তাই এটাকে ঠেসমূল বলা হয়। এই ঠেসমূল আর শ্বাসমূল, এইগুলো দুটোই ম্যানগ্রোভ অরণ্য ছাড়া কোথাও দেখা যায় না। গর্জন গাছে, গাছটার নাম গর্জন, কোনো গর্জন হয়, নাম গর্জন। গর্জন গাছে এটা ভালোভাবে চোখে পড়ে। কি? ঠেসমূল। তাহলে যদি বলে ঠেসমূল আছে এমন একটা গাছের উদাহরণ দাও, কি বলবে? গর্জন গাছ। আবার গর্জন, গড়ান, কাঁকড়া প্রভৃতি উদ্ভিদে, কাঁকড়া কিন্তু এখানে কাঁকড়া উদ্ভিদ, এখানে কাঁকড়াও উদ্ভিদের নাম, মানুষ দিয়েছে। প্রভৃতি উদ্ভিদে বংশরক্ষার তাগিদে পাকা ফল মাটিতে পড়ার আগেই তার মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যায়। অঙ্কুরোদ্গম মানে নতুন করে শিরা বেরিয়ে আসা, মূল বেরিয়ে আসা, মানে গাছটা আবার তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে। মাটিতে পড়লে তো শেষ হয়ে গেল, ওর ওখানেই গল্প হয়ে যাবে, ও আর ওই নুন নালা মাটিতে কিচ্ছু করতে পারবে না। তো তাই জন্য আগে থেকে তো সিয়ান হয়ে গেছে গাছগুলো, ও আগে থেকে নিজেকে ওই গাছে থাকাকালীনই অঙ্কুরোদ্গমে নিজেকে বাড়াতে থাকে। শিশু উদ্ভিদটি, শিশু উদ্ভিদ মানে ছোট না, শিশু বলে একটা উদ্ভিদ পড়েছিলাম, মনে আছে? নাম বলছিলাম, ওই নামটাই আবার বলা হচ্ছে, মানে উদ্ভিদটার নাম শিশু। যাতে মাটিতে শক্তভাবে আঁকড়ে থাকতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা দেখা যায়। ম্যানগ্রোভস অরণ্যের উদ্ভিদরা অনবরত আরেকটা সমস্যার মুখোমুখি হয়। জোয়ারের সময় সমুদ্রের নোনা জল সরাসরি খাড়ির মধ্যে প্রবেশ করে। খাড়ি হচ্ছে একটা ছোট্ট জায়গা যেখানে লবণ জল থাকে, ঠিক আছে? জোয়ারের সময় সেটা ঢুকে যায় ওখানে। 1000 গ্রাম সমুদ্রের জলে প্রায় 33 থেকে 38 গ্রাম লবণ থাকে। 1000 গ্রাম মানে 1 কেজি, ঠিক আছে? 1 কেজি সমুদ্রের জলে কত গ্রাম লবণ থাকে? 33 থেকে 38 গ্রাম। কত গ্রাম লবণ থাকে?
33 থেকে 38 গ্রাম, যা কিনা স্থলভাগের উদ্ভিদরা সহ্য করতে পারে না। ঠিক আছে, কারণ অতিরিক্ত লবণ উদ্ভিদের দেহকলায় বিষক্রিয়া সৃষ্টি করে দেয়। বাদাবনের উদ্ভিদেরা আংশিকভাবে মূল বা পাতার লবণ গ্রন্থির সাহায্যে এই লবণ বের করে দেওয়ার চেষ্টা করে। মানে এই ম্যানগ্রোভ যে অরণ্যটা রয়েছে, এখানের সাধারণত এটা কোথায় হয়? লবণাক্ত মাটিতেই হচ্ছে। এই জন্য এদের পাতা, মূল, এইগুলোর ওপরে একটা বিশেষ ধরনের গ্রন্থি দেখা যায়, যেটাকে লবণ গ্রন্থি বলে। এই গ্রন্থিটা কি কাজে লাগে? এদের শরীরে যে এক্সট্রা লবণটা ঢুকে এসেছে সেটাকে বার করে দাও, আমার তোমার দরকার নেই, চলে যাও আমার জীবন থেকে, লবণকে বলছে। এই লবণ গ্রন্থি দিয়ে বার করে দিচ্ছে। এছাড়াও পাতা ঝরে যাওয়ার মাধ্যমেও লবণ বার করে দেয়। বেশি লবণ হয়ে গেল, ঝরিয়ে ফেলে দিল, চলে যাও এখান থেকে, লাগবে না তোমাকে আমার জীবনে। তবে বর্তমানে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় জলের উচ্চতা ক্রমাগত বাড়ছে। বুঝলে, তাপমাত্রা যেহেতু বাড়ছে, গ্লেশিয়ারে বরফগুলো গলছে, মেরু অঞ্চলে বরফগুলো গলছে, বরফগুলো গলে জল হচ্ছে। এটা তো সবাই জানে যে বরফ যখন গলে জল হয়। তো সেই জলটা কোথায় যাবে? জলটা মিশে মিশে জলতল বাড়িয়ে দিচ্ছে সমুদ্রের। তাই জলের উচ্চতা বাড়ছে, মানে জলের তলটা বেড়ে যাচ্ছে। আর জলে বাড়ছে নুনের পরিমাণ। এতে বহু গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। ফলে বিপন্ন হয়ে পড়েছে বাঘ, খাড়ির কুমির, রিভার টেরাপিন। রিভার টেরাপিন মানে হচ্ছে নদীর কচ্ছপ। কি নাম? নদীর কচ্ছপ। তোমার বাড়ির আশেপাশে বন থাকলে বা যদি কোনোদিন কোনো বনে যাও, তবে বনের নিম্নলিখিত বিষয় খেয়াল করো বা তথ্য সংগ্রহ করার চেষ্টা করো এবং তোমার ডায়েরিতে তথ্যগুলো লিপিবদ্ধ করো। যদি তোমাদের ঘরে কোনো তোমার ডায়েরি থাকে তাহলে এটা করো, নাহলে এটা করার দরকার নেই। তো আজকের জন্য আমাদের এতটাই। তো চলো, টাটা, বাই বাই।